এখন প্রশ্ন হলো এই ১৫ বছর বিএনপি কত নেতা তৈরি করতে পেরেছেন? কোন নেতা তৈরি তো করতে পারেনই। এই পুরানো যারা আছেন তাদেরকে দিয়ে চলছেন। কিন্তু ৫ই আগস্টের পরে কিছু নেতা অলি-গলি থেকে বেরিয়ে আসছেন। তারা সুযোগটা নিচ্ছেন। কারণ বিএনপি এখনো রাজনৈতিক মাঠ থেকে পুরানো যে রাজনৈতিক বন্দোবস্ত সেখান থেকে ফিরে আসতে পারছে না। বিএনপি এখনো সেই আওয়ামী লীগের যে দেখানো পথ, আওয়ামী লীগ যে পথে হেঁটেছে সেই পথে আবার হাঁটা শুরু করেছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তরুণদের যে একটি উচ্ছ্বাস, প্রায় ৩০% ভোট এবার তরুণরা ভোটার হয়েছেন। এই তরুণরা কিন্তু গত ১৫ বছর যে ভোট দিতে পারেনি তার প্রতিফলন কিন্তু এই ডাকসু নির্বাচনকে ঘিরে দেখা গিয়েছে এবং বিএনপি এখন যেটা বলার চেষ্টা করছে তারা ডাকসুতে হেরেছে, সেটা মেকানিজম করা হয়েছে, বিভিন্নভাবে বলছেন। কিন্তু বিষয়টা আসলে ভিন্ন। আপনাদের যে ছাত্র রাজনীতি এখন বর্তমানে যারা করছেন তারা আসলে কেউই বর্তমান রানিং স্টুডেন্ট না। এটা একটা বড় মূল সমস্যা। এটাকে যদি অ্যাডজাস্ট না করতে পারেন আপনাদের কেন্দ্রীয় সেন্ট্রাল যে রাজনীতিবিদ তাদের পড়াশোনা শেষ হয়েছে আরো ১০ থেকে ১৫ বছর আগে, তারা এখনো প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে রানিং স্টুডেন্ট আমার যেটা অবজারভেশন মনে হয় 5% নাই তাদের রাজনীতি বা পড়াশোনার কেরিয়ার সেটা শেষ হয়েছে আরো অনেক আগে এবং তারা কেউ স্কুল কলেজের গণ্ডি পেরিয়েছেন, তারা কিন্তু ওই ওয়ার্ড ইউনিয়নে রাজনীতি করছেন এবং জাতীয় বা উপজেলা অথবা জেলা অথবা সিটি কর্পোরেশন বা সিটিতে যারা রয়েছেন তাদের যে ওয়ার্ডগুলো রয়েছেন বিভিন্ন ইউনিটের বিভিন্ন জায়গায় দেখবেন যে তাদের এই কলেজ ইউনিভার্সিটি লাইফ অনেক আগে শেষ হয়ে গেছেন, যে তারা কিন্তু প্রতিনিধিত্ব করছেন। এখন বিষয় হলো আপনার যদি রানিং স্টুডেন্ট না থাকে তাহলে তো ওই ক্যাম্পাসে আপনি যতই যা করেন আপনার আসলে যেই কজন কমিটিতে থাকবে এছাড়া বাড়তি বেশি একটা সুবিধা করা যায় না। এটা স্বাভাবিক। এটা কিন্তু ফুটে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে। আজকে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে কি হয় সেটা জনগণ সেটার দিকেও তাকিয়ে থাকবে। তো এখন বিষয় হলো তরুণ প্রজন্ম একটি বড় বাধা কিন্তু এই নির্বাচন, সামনে যে ইলেকশন রয়েছে সেখানে, সেটা নিয়ে কিন্তু বিএনপি কতটা এগ্রেসিভ বা কাজ করছেন তারা সারা বাংলাদেশে, যেটা তাদের মনে হয়েছে এখন তাদের ফিল তাদের হাতে রয়েছেন, তারা সারা বাংলাদেশ এখন কন্ট্রোল করতেছেন এবং সারা বাংলাদেশের মানুষ বা সারা জায়গা যেখানে যা স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গা হাট বাজার সবই তারা দখলে নিয়েছেন। এখন তারা মনে করতেছেন সারা বাংলাদেশ তাদের কন্ট্রোলে রয়েছে, অতএব নির্বাচন এলেই বা নির্বাচনে বিএনপি থেকে যে টিকিট পাবেন সেই এমপি হবেন। এই গত ৩টি নির্বাচনে আমরা যেটি দেখেছি আওয়ামী লীগ থেকে যিনি নমিনেশন কনফার্ম করতে পেরেছেন সেই এমপি হয়েছেন। সেই বিষয়টা কিন্তু বিএনপির মধ্যে একবারে পুরোপুরি মানে পেয়ে বসেছেন এবং তারা এটাই মনে করতেছেন যে আওয়ামী লীগ নাই, মাঠ এখন ফাঁকা রয়েছেন এবং আর কোনো বিরোধী দল বা বড় কোনো শক্ত দল নেই। সেজন্য তারা কিন্তু তাদের যে বড় বুড়া রাজনীতিবিদরা রয়েছেন তারা কিন্তু সেটা ভেবেই বসেছেন আমি এমপি হয়ে যাব, মন্ত্রী হব। এটা নিয়ে কিন্তু তারা রাজনীতি করছেন। কিন্তু তরুণদের কতটুকু কাছে টানতে পারছেন সেটা হলো মূল বিষয়। আপনার পল্টনে ২০০, ৫০০, ১,০০০, ২,০০০ লোক নিয়ে মিছিল করা আর সমগ্র বাংলাদেশ বা তরুণ প্রজন্মকে একাত্রে নেওয়া সেটা কিন্তু বড় একটি চ্যালেঞ্জ। এখন যে বিষয়গুলো দাঁড়িয়েছে ধরুন আপনারা তরুণদের কতটুকু রাজনীতিতে এনেছেন, আপনার ঢাকা সিটিতেই দেখেন যে সাদেক হোসেন খোকার ছেলে তিনি রাজনীতিতে এসেছেন এবং সালাউদ্দিন আহমেদ তার ছেলে রবিন এসেছেন এবং আবদুল্লাহ আল মিন্টুর ছেলে তাবিদ আউয়াল এসেছেন। চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর জায়গায় তার ছেলে হুম্মাম কাদের এসেছে। এরকম করে কিছু জায়গায় নেতার ছেলে নেতা, এটাই কিন্তু লক্ষ্য করা গেছে। তাহলে ওখানে আসলে কয়জন রাজনীতিবিদ আবার নতুন করে তৈরি হয়েছে বা তরুণ প্রজন্ম থেকে কারা উঠে এসেছে? কেউই উঠে আসছে না সেই শিকড় থেকে। আপনি পরিবারতন্ত্রের যে রাজনীতি সেটা কিন্তু এই বড় দলগুলোর মধ্যে বিদ্যমান থাকার কারণে ওখানে কোনো নূতন রাজনীতিবিদ তৈরি হচ্ছে না। সেটা একটা কারণ। যদি এরকম হয় আমার অবজারভেশন সেটা হচ্ছে ধরুন যে সাদেক হোসেন খোকার যে সমর্থক ছিলেন সেই সমর্থকরাই আবার ইশাক সাহেবকে সমর্থন করছেন। তাহলে আরও তো জনগোষ্ঠী আছে, শুধু তারা তাদের যে সিটিটা রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ সেখানে শুধু তো সাদেক হোসেন খোকার যে সমর্থক রয়েছে তার বাইরেও কিছু থাকে যাদের গ্রুপিং এর কারণে। তো এরা কিন্তু আর একে কিন্তু সমর্থন করছেন বা নূতন কেউ বেরিয়েও আসছে না বা নূতন যে লোকবল বা নূতন যে ভোটার নূতন যারা তারা কিন্তু সংযোজন হচ্ছে না। এই প্রত্যেকটা আসনই এইরকম যে বাবার দেওয়া, বাবায় রাজনীতি করেছেন, ছেলে আসছেন, ছেলের জায়গায় ভাই আসছেন, এরকম করে যেগুলো
হচ্ছে, সমগ্র চিত্রটা কিন্তু এরকমই। এই রাজনীতিটাও আসলে মানুষের তরুণ প্রজন্মের কাছে আসলে একটি মানে ঘৃণিত। কারণ আপনাকে রাজনীতি করতে হলে মানে মাঠ পর্যায় থেকে একবারে প্রান্ত থেকে উঠে আসতে হবে। সেটা না করে আপনারা সারা জীবন বিদেশে পড়াশোনা করে হঠাৎ করে বাবা রাজনীতি করেছেন, বাবার জায়গাটা এসে দখল করা, বাবার জায়গায় এসে নমিনেশন নিয়ে এমপি হওয়া, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা তার দ্বারা আসলে কতটুকু রাজনৈতিক আ ফায়দা উঠতে পারে বা রাজনীতিতে সে কতটুকু ভালো করতে পারবে। সেটা আসলে এই ইলেকশনে আমাদের সামনে বড় একটি সমীকরণ আসবে বলে আমরা মনে করছি এবং এরই মধ্যে যেটা দেখা গিয়েছে যে সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু এখন যে বিপ্লবের যে তাদের যে চেতনা সেটি নিয়ে কিন্তু তারা রাজনীতি করছেন এবং তরুণরা আসলে কাদের ভোট দেবেন সেটা এখন বলা মুশকিল। এই যে 30% যে ভোটার, এই ভোটারটা যেই দিকে মুভ করবে, অর্থাৎ বাংলাদেশে সবসময় একটি সফট ভোট থাকে। এই সফট ভোটটা নির্বাচনের আগে মানে ২ দিন বা ৩ দিন বা এর আগে বা নির্বাচনের রাত্রের আগে যেদিকে মোড় নিবে বা যেদিকে সমর্থন করবে সেই দিকে কিন্তু একটি বড় সুযোগ থাকে বা সেই দিকে কিন্তু জোয়ার উঠে যায়। সেই জোয়ারটা আসলে বিএনপি তৃণমূল পর্যায়ে অন্তত তৃণমূল পর্যায়ে তারেক রহমান বারবার ঘোষণা দেওয়ার পর কিন্তু তাদের নেতারা সেটা শুনছেন না। তাদেরকে সেই কাজকর্ম আধিপত্য সেটা করে যাচ্ছেন এবং এই ৫ই আগস্টের পরে প্রায় সংঘর্ষ, তাদের নিজস্ব সংঘর্ষে প্রায় ৭০-৮০ জন বা ৫০ জন লোক যে মারা গিয়েছেন, তাদের ফ্যামিলিগুলো আসলে কি করবেন? নিজেদের দলীয় কোন্দলে যে মারা গিয়েছেন তাদের ফ্যামিলিগুলো কি করবেন এবং বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলিগুলো এবং যারা আহত হয়েছেন এবং এই রাজনীতিটা যারা আবার ট্যাগিং শুরু করেছে যে আওয়ামী লীগ যেগুলো করেছেন রাজাকার, যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, গুপ্ত, সুপ্ত, এই যে আবার বয়ানটা সামনে নিয়ে আসা, এই যারা বয়স্ক রাজনীতিবিদ রয়েছেন তারা এটি কিন্তু আবার ব্যবহার করছেন। এই ব্যবহারের ফলে ডাকসুতে আমরা এটার প্রতিফলন দেখেছি। ডাকসুতে মানুষ সেটার জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছে। জাতীয় নির্বাচনে সেটা যদি হয় তাহলে বিএনপির অবস্থান কি হবে? বিএনপি হয়তো আমরা নীলুফার চৌধুরী তিনি একটি বক্তব্য দিয়ে বিএনপি একটি ধাওয়া দিলে কেউ টিকবে না। আপনাদেরকে বলি যে আপনারা এখন ঢাকাতে একটা ধাওয়া দিয়ে দেখেন কতক্ষণ টিকতে পারেন। কতক্ষণ আপনারা টিকতে পারেন মনে করছেন? পল্টনে ওই সিপা গলিতে কিছু যুবদল, ছাত্রদল, ছাত্র নিয়ে ওখানে মিছিল মিটিং করাটাই কি বড় কোনো সাফল্য? ভোট জনগণ দিবে জনগণের প্রান্তিক পর্যায়ে এবং সেটা গ্রাম থেকে রুরাল বা গ্রাম্য পর্যায়ে সেখানে যারা ভোট দিবেন তাদের কাছে আপনারা কতটুকু যেতে পারছেন বা তারা কতটুকু আপনাদের সমর্থন করে সেটা নিয়ে কাজ করেন। শুধু পল্টনে একটি বড় জনসভা করা, পল্টনে একটা মিছিল করা মানেই আপনাদের সমর্থক সারা বাংলাদেশে বা সবাই ঝাঁপিয়ে পড়বে এমনটা না। তাহলে আমরা ২৮শে অক্টোবর অনেক লোক হয়েছে ঠিকই কিন্তু কিছু করতে সক্ষম হননি এবং আপনাদের সমর্থক রয়েছে এটা সত্য, কিন্তু আপনারা তো ১৫ বছরে কিছুই করতে পারেননি। হরতাল ডেকেছেন, কেউ মাঠে নামেননি। এখন তো নেতার মানে পায়ে নেতা। ঢাকার অলিগলিতে এখন শুধু নেতা পাওয়া যাচ্ছে বিএনপির। আগে যেমনটা আওয়ামী লীগের ছিল এখন সব বিএনপি হয়ে যাচ্ছে। অথচ ওই সময়টাতে যখন হরতাল অবরোধ হয়েছে কেউ ভয়ে বা একটা মিছিল দেওয়ারও সাহস দেখায়নি। এখন কিন্তু তাদের মিছিল দেওয়ার সাহস হয়েছে কারণ এই বিপ্লবের পর তারা সেটি করতে পেরেছেন এবং সারা বাংলাদেশ অলিতে গলি থেকে নেতারা বেরিয়ে আসছে। সে ওই এরা আওয়ামী লীগের সাথেও মিশেছিলেন, এখন আবার বিএনপির সাথে মিশে গেছে। এই মিশে যে তারা কিন্তু দলের আসলে কতটা ক্ষতি করবেন সেটা ভোট বা ভোটের সময় অথবা তাদের যে কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু ফুটে উঠবে। যেমন আওয়ামী লীগের মধ্যে যেমন অন্যান্য দলেরা ঢুকে গেছেন, সারাক্ষণ শুধু আওয়ামী লীগের যে বদনামগুলো বা আওয়ামী লীগের যে খারাপ কাজগুলো এরা করেছেন, কিন্তু দিন শেষে দলকেই সেই দায়টা নিতে হয়েছে। ৫ই আগস্টের পরে অনেকেই অনেক জায়গায় গ্রুপিং করেছেন দল ভারী করার জন্য। সেটার ফলাফল কি? এরপর ফলাফল হয়েছে যে তারা যে অপকর্ম করেছেন সব অপকর্মের দায়ভার বিএনপির ঘাড়ে এসে পড়েছেন। কারণ সে বিএনপির নাম দিয়ে করেছে। তো এখন এই নূতন প্রজন্মের যে দাবি বা নূতন প্রজন্মের যে আকাঙ্ক্ষা সেই পালসটা না বুঝে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সেই ট্যাগিংটা